জাতীয় বিশ্ববিদ্যালয় অনলাইন ক্লাস প্রোগ্রামে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার প্রিয় ছাত্রছাত্রীরা যারা আজকে আমার সঙ্গে ক্লাসে আছো এবং যারা পরবর্তীতে আমাকে শুনছো, সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আমরা রাষ্ট্রবিজ্ঞানের অনার্স ফার্স্ট ইয়ারের পাশ্চাত্য রাষ্ট্রচিন্তার কোর্সটা আমরা কন্ডাক্ট করছি এখানে। তো আমি আজকে শুরু করব জন লককে দিয়ে, যিনি রাষ্ট্রচিন্তার একজন অন্যতম প্রধান দিকপাল। তো আমি শুরু করছি আমার পাওয়ার পয়েন্ট স্লাইডটা শেয়ারিং এর মাধ্যমে। স্বাগত জানাচ্ছি সবাইকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাস প্রোগ্রামে। সাবজেক্ট হচ্ছে পলিটিক্যাল সায়েন্স, বিএসএস অনার্স ফার্স্ট ইয়ারের কোর্স। কোর্স কোড হচ্ছে 211903। বিষয় হচ্ছে ওয়েস্টার্ন পলিটিক্যাল থট। আর আজকে হচ্ছে আমাদের 9 নম্বর লেকচার। তো আমরা আজকে ডিসকাস করব পলিটিক্যাল থট অফ জন লক। আমি ডক্টর মোহাম্মদ আশিউল হক, অ্যাসোসিয়েট প্রফেসর, এমসি কলেজ থেকে। জন লক, যার জন্ম 1632 খ্রিস্টাব্দে এবং মৃত্যু 1704 খ্রিস্টাব্দে, ওনার রাষ্ট্রচিন্তা। তো যেটা আমি তোমাদেরকে এইমাত্র বলে শুরু করছি যে আমাদের মনে রাখতে হবে রাষ্ট্রচিন্তার ইতিহাসে আধুনিক যুগে তিনি হচ্ছেন অন্যতম প্রধান একজন রাষ্ট্র বিজ্ঞানী, রাষ্ট্রচিন্তাবিদ, এবং তার লেখনী দ্বারা রাষ্ট্রচিন্তা বিপুল ভাবে প্রভাবিত হয়েছে। আজকে আমরা যে গণতন্ত্র, যে ব্যক্তি স্বাধীনতা, যে বাক স্বাধীনতা, সম্পত্তির অধিকার ইত্যাদি যে দেখি, তার মূল প্রবক্তা কিন্তু হচ্ছেন তিনি। এবং তার লেখনী দ্বারাই মার্কিন যুক্তরাষ্ট্রের যে সংবিধান প্রণয়ন হয়েছে, ইভেন পরবর্তীতে বিভিন্ন সংশোধনী লাইক বিল অফ রাইটস ইত্যাদি, সেটা কিন্তু তার লেখনী দ্বারা উজ্জীবিত হয়েই মার্কিন রাষ্ট্র প্রণেতারা, সংবিধান প্রণেতারা মার্কিন যুক্তরাষ্ট্রটাকে গড়ে তুলেছিলেন। তো তাহলে তোমরা বুঝতেই পারছো তিনি কত গুরুত্বপূর্ণ একজন রাষ্ট্রবিজ্ঞানী ছিলেন। যাচ্ছি আমরা জন লকের জীবনীটা দিয়ে। তোমরা দেখতে পাচ্ছ জন লক, তার একটা পোর্ট্রেট এখানে। তো খুব সংক্ষেপে তার একটু জীবনীটা যাই আমরা। তো প্লেটো থেকে অ্যারিস্টটল, ম্যাকিয়াভেলি থেকে রুশো, রাষ্ট্র দর্শনের এই যে যুগটা, এই যে যুগ দুটা, এই যুগের দুটো যুগের ভিতরে যে কজন মুসলিমের দার্শনিক রাষ্ট্র দর্শন দ্বারা রাষ্ট্রচিন্তা ব্যাপকভাবে প্রভাবিত হয়েছে, তিনি হচ্ছেন সপ্তদশ শতকের ইংল্যান্ডের জন লক। এই কারণে বিখ্যাত রাষ্ট্রচিন্তাবিদ এইচ জে লাস্কি, হ্যারল্ড জে লাস্কি, তিনি বলছেন যে হি হ্যাড ইন হিম দ্য গ্রেট পিউটিরিয়ান সেন্স অফ দ্য সুপ্রিম ইম্পর্টেন্স অফ দ্য ইন্ডিভিজুয়াল সোল। ব্যক্তি মানবের যে আত্মা বা যে চিন্তা, তার যে সার্বভৌমত্ব, সেই সম্পর্কে তার যে চিন্তা, সেটাকেই তিনি প্রতিফলিত করেছেন তার এই উক্তির মাধ্যমে, হ্যারল্ড জে লাস্কি। আমরা বলি থাকি যে জন লক হচ্ছেন সংসদীয় গণতন্ত্রের জনক। ঠিক আছে, আজকে আমাদের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা মূলত এইটাকে ফোকাস করার চেষ্টা করব যে কেন তাকে গণতন্ত্রের জনক আমরা বলে থাকি, সংসদীয় গণতন্ত্রের জনক আমরা বলে থাকি। তো দেখি আমরা তার বিখ্যাত যে বই দ্য টু ট্রিটিজ অন সিভিল গভর্নমেন্ট, এটাই হচ্ছে তার অন্যতম প্রধান কর্ম বা প্রধান ওয়ার্ক। এই মধ্যেই তার সমগ্র দর্শনের প্রতিফলন আমরা দেখতে পাই। তো সব মনে রাখতে হবে, আগেও ক্লাসের ধারার কথা আমি আবার বলছি, যে কোন দার্শনিককে বা রাষ্ট্রচিন্তাবিদকে বিশ্লেষণ করতে হবে সেই সময়ের প্রেক্ষাপট, তিনি যে সময় জন্মেছিলেন, সেই সময়ের রাজনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা ইত্যাদির পরিপ্রেক্ষাপটেই তাকে আমাদের বিশ্লেষণ করতে হবে, তাদের রচনাগুলোকে আমাকে বিশ্লেষণ করতে হবে। তো তিনি যখন জন্মেছিলেন, সেটা সপ্তদশ শতকের 40-এর দশক, ইংল্যান্ড রাজনৈতিক ইতিহাস অত্যন্ত গুরুত্বপূর্ণ ভয়াবহ একটি দশক। এই সময় ইংল্যান্ডে দুটো গৃহযুদ্ধ সংঘটিত হয় এবং রাজা প্রথম চার্লসকে হত্যার মধ্যে দিয়ে ইংল্যান্ডের গৌরবময় বিপ্লব সূচিত হয়, যেটাকে আমরা বলি গ্লোরিয়াস রেভলিউশন, যার মধ্যে দিয়ে পার্লামেন্টেরিয়ানরা বা প্রজাতন্ত্রীরা ইংল্যান্ডের ক্ষমতায় অধিষ্ঠিত হয়। যদিও তাদের ক্ষমতা খুব বেশি দিন ছিল না, কিন্তু পরবর্তীতে আবার আরেকটা গৃহযুদ্ধ হয়। তোমরা দেখতে পাচ্ছ ডানের নিচের একটা ছবিতে ইংল্যান্ডের প্রথম গৃহযুদ্ধের একটা ছবি নিয়ে আসছি এটা বোঝানোর জন্য। এই যে বিক্ষুব্ধ অবস্থা, এর মধ্যে দিয়ে জন লক তার রচনা এবং তার দৃষ্টিভঙ্গি, তার দর্শন আমাদের কাছে দিয়ে গেছেন। এবং তার মূল লক্ষ্য ছিল যে কিভাবে একটা রাষ্ট্রকে তার ক্ষমতাগুলোকে, তার সার্বভৌমত্বকে জাস্টিফাই করা যায়, এবং এর মাধ্যমে জনগণের সর্বোচ্চ চূড়ান্ত ক্ষমতা নিশ্চিত করা। এটাই ছিল তার টোটাল রাষ্ট্র দর্শনের মূল লক্ষ্য।
মানে তিনি বুঝাতে চেয়েছেন স্যার স্বৈরাচারী শাসনের অবসান এরকম কিছু। হ্যাঁ, ডেফিনিট তিনি ছিলেন টোটাল হবসের সম্পূর্ণ বিপরীত। আমরা জি গত ক্লাসে টমাস হবসকে আলোচনা করেছি, যিনি সম্পূর্ণ রাজতন্ত্রের পক্ষে ছিলেন এবং তিনি বলতে চেয়েছিলেন যে রাজার ক্ষমতাই হচ্ছে সর্বে সর্বা, এখানে জি জনগণ বা অন্য কিছুটা বিষয় মুখ্য না। লাইক ম্যাকিয়াভেলিও কিন্তু এরকম কথাই বলে গেছে, কিন্তু তিনি জি ছিলেন তাদের সম্পূর্ণ বিপরীত। হ্যাঁ জি, আর আমরাও দেখতেছি স্যার থমাস হব তিনি বলেছেন যে প্রকৃতির যে রাজ্যটা আছে স্যার, প্রকৃতির রাজ্যে সবসময় শৃঙ্খলা মানে উশৃঙ্খলা বা এরকম কিছু বিরাজ করে, যেটা মানে এই সবসময় মারামারি কাটাকাটি এরকম লেগে থাকতো। কিন্তু জন লক তো তিনি অন্যটা বুঝেছেন, যে প্রকৃতির হ্যাঁ, রাজ্যে হচ্ছে শান্তি, শুভেচ্ছা, পারস্পরিক সহযোগিতা, প্রতিরক্ষার রাজ্য সেটা। ধন্যবাদ অনেক তোমাকে রোমান, তুমি অনেক পড়াশোনা করেছো বোঝা যাচ্ছে। হ্যাঁ, আমি ওই বিষয়টাতেই যাবো একটু পরে, তার অন্য বিভিন্ন থিওরি যখন ডিসকাস করবো। হ্যাঁ, জি তো স্যার। যেটা বলছিলাম, তার এই বিপ্লবের পটভূমিতে তিনি তার বিখ্যাত গ্রন্থ ট্রু ট্রিটিস এইটা রচনা করেন। এই লকের এই বইটাকেই আমরা বলি আধুনিক উদারতাবাদের বাইবেল। অনেকে এটাকে অভিহিত করেছেন আধুনিক যে আমরা যে বর্তমান যে গণতান্ত্রিক যুগে বসবাস করছি, এটাকে উদারতাবাদের চূড়ান্ত রূপ বলতে পারি আমরা, এবং এটারই বাইবেল হিসেবে অভিহিত হয় তার এই বইটা। এবং তিনি ছিলেন সংসদীয় গণতন্ত্রের প্রবক্তা এবং আধুনিক গণতন্ত্রকে যে এইরকম স্ট্রং একটা বেস তিনি দিয়ে গেছেন তার এই লেখনের মধ্যে। হ্যাঁ, এবং একই কারণে তাকে আধুনিক গণতন্ত্রের জনকও বলা হয়েছে। এখন আমরা তার বিভিন্ন মতবাদগুলো আলোচনা করব এবং করে আমরা বুঝতে চেষ্টা করব কেন তিনি সংসদীয় গণতন্ত্রের জনক বা কেন তিনি আধুনিক গণতন্ত্রের জনক। তো আমরা স্টার্ট করছি তার মতবাদ এবং প্রথমেই আমরা নিয়ে আসব তার রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত সামাজিক চুক্তিমত। আসলে এটা কিন্তু একটা ফান্ডামেন্টাল বেস। এই দর্শনটা তোমরা দেখবে তিনজন রাষ্ট্রচিন্তাবিদ, টমাস হবস, জন লক এবং জর্জ জ্যাক রুসো, তিনজনে কিন্তু সামাজিক চুক্তি মতবাদটা আলোচনা করেছেন তিনটা ডিফারেন্ট ওয়েতে। হ্যাঁ, বিষয় একই কিন্তু তাদের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ আলাদা ছিল এবং প্রত্যেকটি ছিল রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত মতবাদ। তারা কেন? বিভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করেছেন স্যার। হ্যাঁ, কিন্তু চুক্তি তার সবাই একমত ছিল যে একটা চুক্তি হয়েছে, সামাজিক চুক্তি, কিন্তু কিভাবে হয়েছে, কেন হয়েছে, সেই প্রেক্ষাপটটা তো প্রত্যেকের কাছে আলাদা ছিল। তো আমরা হবসের আলোচনা করেছি। হবস বলেছিলেন যে প্রকৃতির রাজ্যে অবস্থা, মানুষের অবস্থা খুব খারাপ ছিল, খুবই দুর্বিষহ জীবন যাপন করতো মানুষ, ওইখান থেকে বাঁচার জন্যই তারা একটা চুক্তি করে। এখন আমরা যাব লক কি বলেছেন। তো এইটা বলার আগে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কেন তারা এই কথাটা রাষ্ট্র উৎপত্তি নিয়ে কেন তারা মাথা ঘামালেন। এই কারণে আমি যদি একটা জিনিসের একটা দর্শনের বেস তৈরি করতে চাই, যে এই বেসগুলো ভিত্তি করে অন্য অন্য জিনিসগুলো আসবে, লাইক আইন, সার্বভৌমত্ব, মানুষের অধিকার ইত্যাদি, সেটা বেস করবে তোমার স্টার্টিংটা কি ছিল। এই কারণেই আমরা রাষ্ট্র উৎপত্তি সংক্রান্ত বিষয়টা দেখতে চেয়েছেন এই তিনজন দার্শনিকই, এবং তার ভিত্তিতে পরবর্তীতে তাদের যে দর্শনটা, তত্ত্বগুলা, সেটাও কিন্তু তৈরি হয়েছে এইটার উপরে বেস করে। কাজে এটা হচ্ছে ফার্স্ট ইম্পর্টেন্ট থিং, সেটা কি রাষ্ট্রের উৎপত্তি কিভাবে হয়েছে এবং টমাস জন লকের মত অনুযায়ী সামাজিক চুক্তি মতবাদ মধ্যে দিয়ে এটা হয়েছে। তো লাইক টমাস হবস তিনি স্টার্ট করেছেন এইভাবে যে প্রকৃতির রাজ্য। প্রকৃতির রাজ্যটা কি? একদম আদিম যুগে, মানুষের সৃষ্টির পরপরই আদিম যুগে, যখন কোনো রাষ্ট্র ছিল না, যখন মানুষ প্রকৃতিতে বসবাস করত, তাদের জীবনের মূল লক্ষ্যই ছিল বেঁচে থাকা এবং সেটা খাবার সংগ্রহ করা এবং থাকার জন্য আশ্রয় খুঁজে নেওয়ার মধ্যে দিয়ে। এই অবস্থাটা কেমন ছিল এটা একটু দেখি আমরা। জন লকে কি বলেছেন। হবসের মতো জন লকও প্রকৃতি, রাজ্য ও সামাজিক চুক্তি মতবাদে বিশ্বাস করতেন। তবে লকের ধারণা, যেটা আমি একটু আগে বলেছি, হবসের সম্পূর্ণ বিপরীত ছিল। আহ হবসের হবসের মতে মানুষের মানব চরিত্র কেমন ছিল, একজন যদি একটু আমাকে একটু বললো। গত ক্লাসে আমি বলেছি এই কথাগুলা। স্যার প্লিজ এগেইন যদি বলতেন কোশ্চেনটা। প্রশ্নটা হচ্ছে হবস মানব প্রকৃতি সম্পর্কে কি বলেছেন, মানুষ বেসিক্যালি কেমন হবসের মতে। হবসের মতে মানুষ বেসিক্যালি স্যার স্বার্থপর, তারপরে নির্দয়, এই নির্দয়, তারপরে ওরকম স্যার কঠোর কঠোর হ্যাঁ, প্রকৃতির। মানুষ স্বভাবতই স্বার্থপর, তারপরে ঈর্ষাপরায়ণ, যেটা উনার কথাতে চলে আসছে যে মানুষ খুব সহজেই তার পিতৃশোক ভুলে যেতে পারে, কিন্তু সম্পত্তি হারানোর শোককে ভুলতে পারে না। জি স্যার। তার মানে মানুষ বেসিক্যালি বাই নেচার খারাপ। ঠিক আছে, এটা ছিল কার মত? হবসের। আর হবসের বিপরীতে লক বলছেন যে না, মানুষ স্বভাবতই ভালো। মানুষ কি স্বভাবতই স্বভাবতই ভালো। ভালো, তার মধ্যে মায়া, মমতা, দয়া ইত্যাদি আছে এবং মানুষ যুক্তিপ্রবণ। ফলে মানুষের এই প্রকৃতিটাই ভাইটাল, মানুষ কিরকম থাকবে বা তার ভিত্তিতে কি হবে।
দেখো দুইজন সম্পূর্ণ দুই ভাবে চিন্তা করেছে। একজন বলেছে মানুষ খুব খারাপ, একজন বলেছে মানুষ খুব ভালো। এখানে প্রাসঙ্গিক ক্রমে আমি একটু অন্য প্রসঙ্গে কথা বলি। এটা তোমাদের একটু খেয়াল করবে যে একটা মানুষ যে দর্শনটা দিয়ে যান, সেটার পিছনে তার ব্যক্তি জীবনটা কিন্তু খুব ভাইটাল। একজন মানুষ ব্যক্তি জীবনে যদি সুখী থাকেন, ফিজিক্যালি যদি ফিট থাকেন, প্রবলেম না থাকে বা সাফারিংস এর মধ্যে দিয়ে না যান, তাহলে তার দৃষ্টিভঙ্গিটা খুব পজিটিভ থাকে। আর মানুষ যদি তার জীবনে খুব নির্মম কিছু ঘটনা ঘটে, খুব সাফারিংস এর মধ্যে দিয়ে যান, তাহলে কিন্তু তার দৃষ্টিভঙ্গিটা অনেক নেগেটিভ হয়ে যায়, যেটা ছিল হবসের। হক ব্যক্তি জীবনে খুব অসুখী ছিলেন, ফলে মানুষ সম্পর্কে তার ধারণাও ছিল খুব নেগেটিভ। বিপরীতে লক ব্যক্তি জীবনে খুব সুখী ছিলেন, ভালো ছিলেন, ফলে তার মানুষ সম্পর্কে ধারণাও ছিল খুব পজিটিভ। এবং এটাই দেখতে পাচ্ছি আর তার এখানে। আসলে মনে হয় এখানে মানে যে যে পরিবেশে গড়ে বেড়ে উঠে তার দৃষ্টিভঙ্গিটা এইভাবে গড়ে উঠে, এক্স্যাক্টলি, এটা অবশ্যই। তাদের এবং ক্ষেত্রে এইটা হয়েছে সম্ভবত। হ্যাঁ, অবশ্যই এটা তো হয়েছে, এর সঙ্গে ওইটাও যোগ হয় যে অ্যাকচুয়ালি তুমি ব্যক্তি জীবনটাকে, তুমি ব্যক্তি জীবনে তুমি সুখী কিনা, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অন্য অন্য যে জীবনে তুমি সুখী কিনা। যদি সুখী হয়ে থাকো তাহলে তোমার মানুষ সবকিছু সম্পর্কে তোমার খুব পজিটিভ ধারণা তৈরি হবে যে পৃথিবীটা খুব ভালো জায়গা। হ্যাঁ, মানুষ খারাপ হয় কোনো অবশ্যই, তো সেইটাকে দমন করাও যায়, বেসিক্যালি মানুষ ভালো। এটা ছিল লকের কথা। এবং সেই জন্য তিনি বলছেন যে সামাজিক মানুষ যেহেতু স্বভাবতই সামাজিক ও যুক্তিপ্রবণ, এবং প্রকৃতির রাজ্যে যেহেতু আইন দ্বারা পরিচালিত, প্রাকৃতিক আইন দ্বারা পরিচালিত, তা সেখানে শান্তি, সৌহার্দ্য ও সম্প্রীতি বিরাজমান ছিল। অর্থাৎ তুমি তুমি জাস্ট ইমাজিন করো, অনেক বছর, অনেক হাজার লক্ষ, ইভেন হয়তো লক্ষ বছর আগের কথা, যখন পৃথিবী ছিল বিশাল এবং মানুষ ছিল খুবই অল্প। হ্যাঁ, এবং মানুষ বিচ্ছিন্নভাবে বসবাস করত, কিন্তু যেহেতু অফুরন্ত রিসোর্স ছিল, যেটা লকের সঙ্গে হবিসের সঙ্গে ডিফার করে এখানে লক, যে অফুরন্ত সম্পদ ছিল, ফলে মানুষের মধ্যে হানাহানি ছিলই না। মানুষ খুব শান্তি, সৌহার্দ্য, সম্প্রীতিতে বসবাস করত। ঠিক আছে? তাহলে প্রশ্ন আসতে পারে, যদি মানুষ এতই ভালো ছিল এখানে, তাহলে সামাজিক চুক্তি করার দরকারটা কেন পড়লো? জি স্যার। যাচ্ছি ওই প্রশ্নের উত্তর দিতে। তার আগে আমি বলে নেই লাস্টটা আমাদের, যে উইলিয়াম ইনস্টাইন জন লকের প্রকৃতি রাজ্য বর্ণনা করতে গিয়ে বলছেন, a state also of equality wherein all the power and jurisdiction in reciprocal, no one have more than another। যেখানে বিচারিক ক্ষমতা এবং অন্যান্য যে ক্ষমতা সবারই ছিল কি রেসিপ্রোকাল। হ্যাঁ, আর এখানে একজনের তুলনায় অন্যজন অধিক ক্ষমতাশালী ছিল না। ওকে, তাহলে আমি যাচ্ছি পরের আমার ইসে, যে তাহলে তিনি কেন কেন সামাজিক চুক্তিতে মানুষ মানুষ গেল। তো এটা যাওয়ার আগে আমাকে তাহলে এই কথাগুলো বলতে হবে যে প্রাকৃতিক আইনটা কি। একটু আগে আমরা বলেছি, তোমরা খেয়াল করো, আগের আগের এটাতে প্রাকৃতিক আইন কি বলেছি, যে মানুষ প্রকৃতির রাজ্যে প্রাকৃতিক আইন দ্বারা পরিচালিত। তাহলে প্রাকৃতিক আইনটা কি, যাচ্ছি সেটাতে এখন। প্রাকৃতিক আইন, প্রকৃতির রাজ্যে মানুষ শান্তি ও নিরাপত্তা ভোগ করলেও তাদের সেই স্বাধীনতা চিরস্থায়ী হয়। মানুষ মানুষ সে সময় স্বাধীন থাকলেও তাদের স্বাধীনতা সীমাহীন ছিল না, প্রাকৃতিক আইনের কাছে তারা দায়বদ্ধ ছিল। এক্ষেত্রে সমস্যা ছিল তিনটি। কি তিনটি সমস্যা ছিল? প্রাকৃতিক আইনের অস্পষ্টতা, ফলে প্রত্যেকেই তার নিজের মতো আইনকে ব্যাখ্যা করতে চাইতো। আমরা জানি যে আমাদের প্রকৃতিতে যে একটা ল আছে বা আইন আছে, সেটা কি কোথাও যদিও লেখা নাই, কিন্তু এই আইনটাকে আমরা অনেকেই খেয়াল করি, অনেকে মেনে চলি। তো ফলে যেহেতু কোথাও লেখা নাই, একটু অস্পষ্ট, ফলে প্রত্যেকেই তার নিজের মতো করে এটাকে ব্যাখ্যা করতে চাই। দুই, বিচারকের নির্দেশ বা আইনে যথাযথ প্রয়োগের অভাব। যেহেতু কোনো বিচারকই ছিল না, কাজেই এই আইনটা সঠিকভাবে প্রয়োগ হলো কিনা সেটা বিচার করবে কি, ফলে একজন বিচারকের প্রয়োজন ছিল, যেটা সেই সময় ছিল না। যেহেতু কোনো গভর্নমেন্টই ছিল না, তার ফলে বিচারক হওয়ার কোনো কিছু বিচার করার সুযোগই আসে না। থার্ড, একই বিষয়ের পর নানা ধরনের আইন বা সিদ্ধান্ত। ঠিক আছে, এই যে তিনটা প্রবলেম, এই প্রাকৃতিক আইনের, এই আইনের ফলে একটা যে সমস্যা তৈরি হলো, যে সমস্যার ফলে মানুষ সামাজিক চুক্তিতে গেল, সেটা এখন আমি দেখাচ্ছি তোমাদেরকে। সেটা হচ্ছে কি, প্রকৃতি রাজ্যের অন্যতম বৈশিষ্ট্য ছিল যেহেতু কোনো সরকার ছিল না, ফলে এই উপরের যে প্রবলেম গুলা বললাম প্রাকৃতিক আইনের, সেটা দূর করারও কেউ ছিল না। এবং এই অবস্থায় অনিশ্চয়তা থেকে বাঁচার জন্য মানুষ একটা চুক্তি করল, একেই সামাজিক চুক্তি বলে লক অভিহিত করে। এই বিষয়টাকে আমি আরেকটু ব্যাখ্যা করি। আবার তুমি ইমাজিন করো প্রকৃতি রাজ্যের কথা, যেখানে মানে খুব অল্প কিছু মানুষ পুরো পৃথিবীতে ছড়ায় ছিটায় আছে, একটা সৌহার্দ্যের মধ্যে বসবাস করছে। কিন্তু
প্রবলেমটা তখনই হলো যখন প্রাইভেট প্রপার্টির ডেভেলপ করলো মানুষের। মনে রাখতে হবে সম্পত্তি উদ্ভব কিন্তু একটা ভাইটাল বিষয় মানব সভ্যতার ইতিহাসে। একটা সম্পত্তি কখন হয়? যখন প্রকৃতির কোনো জিনিসে মানুষ কি করে? মানুষ তার শ্রম বিনিয়োগ করে। যখনই মানুষ কোনো শ্রম বিনিয়োগ করে তখনই সেটা ভ্যালুয়েবল হয়, তখনই সেটা সম্পত্তি হয়। এছাড়া কোনো জিনিসই কিন্তু সম্পত্তি না। আমি তোমাদেরকে কিছু উদাহরণ দিয়ে বুঝাই। দেখো, সমুদ্রের যে নদীর যে বালি, যেটা আমরা নদী থেকে তুলে এনে আমরা বিভিন্ন স্থাপনা তৈরি করতে ব্যবহার করি, এই বালিটা তো মূল্যবান, তাই না? এটা একটা সম্পত্তি না? কি বলো তোমরা? জি স্যার। সম্পত্তি। এখন নদীর বালিটাকে যদি আমি বলি, নদীর বালিটা কি সম্পত্তি? কি বলো? জি স্যার। নদীর বালিকে যদি আমি বলি সেটা কি সম্পত্তি? জি স্যার, অবশ্যই স্যার। সম্পত্তি। আচ্ছা, আবার আরেকটা একই সঙ্গে বলি, আমরা জানি যে সমুদ্র থেকে মুক্তা আহরণ করা হয় এবং সেটা অনেক দামি। তো সমুদ্রের তলদেশে যে মুক্তাটা আছে সেটা কি কোনো প্রপার্টি বা সম্পত্তি? কি বলো? প্রশ্নের উত্তরটা দাও একটু প্লিজ। স্যার এটা তো মনে হয় না এটা সম্পত্তি হবে বলে। আচ্ছা, স্যার এটা সম্পত্তি হবে, কারণ এটা যদি যেহেতু নদীর একটা মানে আমরা যদি বালি যদি নদীর থেকে উত্তোলন করা হয় বা এটা যদি সম্পত্তি হয় তাহলে সেটাও তো স্যার সমুদ্রের তল থেকে আনা হ্যাঁ, তাহলে সেটা এই যুক্তি তো সম্পত্তি হবে, কিন্তু এখানে ভাইটাল যেটা খেয়াল করো, নদীর বালি আর সমুদ্রের মুক্তা কিন্তু সম্পত্তি না, যতক্ষণ না মানুষ সেখানে তার শ্রম বিনিয়োগ করে। তুমি যখনই তুমি একটা শ্রম দিয়ে নদীর থেকে মানুষ নৌকা নিয়ে গিয়ে বালিটা তুলে এনে বাজারে দিলে, দেন এটা প্রপার্টি। লাইক একইভাবে সমুদ্রের মুক্তা, তুমি এটা মুক্তা, এটা কারো না, এটা কোনো প্রপার্টিও না। যখনই মানুষ অনেক পরিশ্রম করে অনেক টেকনোলজি ব্যবহার করে সমুদ্র থেকে মুক্তা উঠায় নিয়ে আসলে বাজারে বিক্রি করার জন্য, তখন সেটা প্রপার্টি। তাহলে যেই ন্যাচারাল কোনো জিনিসের উপরে যখন মানুষ যত বেশি শ্রম বিনিয়োগ করবে তার মূল্যবান তত বেশি হবে এবং তখনই সেটা হবে সম্পত্তি। বুঝতে পেরেছি আমি? জি স্যার। আচ্ছা, জি স্যার। আমাদের প্রকৃতিতে অসংখ্য জিনিস ছড়িয়ে আছে, তুমি খেয়াল করে দেখো, প্রকৃতিতে অনেক জিনিস আছে কিন্তু সেটা তখনই সম্পত্তি হবে যখন মানুষ সেখানে কোনো শ্রম বিনিয়োগ করবে। এখন লক বলছেন মানুষ যখন প্রথম সম্পত্তি আবিষ্কার করলো বা সম্পত্তি তৈরি করলো, সেটা কিভাবে? সেটা কৃষিকাজের মধ্য দিয়ে। তোমরা জানো মেয়েরা কৃষিকাজ উদ্ভাবন করেছিল। পুরুষরা যখন শিকারে যেত তখন হয়তো মেয়েরা হয়তো সন্তান জন্মদানের সময় আগে পরে তাদের ঘরে থাকতেই হতো, ঘর মানে গুহা বা এরকম। তখন তারা যে ফল বা এগুলো এনে খেত, খেয়ে বেঁচে ফেলে দিত, তখন দেখে ধীরে ধীরে ওখান থেকে গাছ হচ্ছে। দেন তারা একটু পরিচর্যা করা শুরু করলো, পানি দিত বা এরকম কিছু। ধীরে ধীরে দেখলো ওখান থেকে তাদের কিছু সবজি বা কিছু শস্য বা কিছু ফল আসছে। দেন মানুষ ধীরে ধীরে ওটাকে এক্সপান্ড করা শুরু করলো, কিছু জমি পরিষ্কার করে তারা এটাকে করা শুরু করলো। ওয়েল, আমরা আবার শুরু করছি যেখানে আমি বলছিলাম যে প্রাইভেট প্রপার্টির কথাটা না। যখনই মানুষ কৃষিকাজ আবিষ্কার করলো তখনই কি হলো, তখনই তার একটা এক খণ্ড জমি হলো, দেন তার এটা হয়ে গেল প্রপার্টি। এবং এই সময় যখনই প্রপার্টি হলো তখনই মানুষের মধ্যে কিন্তু এই বোধ তৈরি হলো যে এখন আমরা শান্তি এবং সৌহার্দ্যে বসবাস করছি প্রকৃতির রাজ্যে, কিন্তু আলটিমেটলি যেটা হতে পারে অন্য কেউ, কোন পাওয়ারফুল কেউ, আমার থেকে শক্তিশালী যে, সে হয়তো আমার এইটা কেড়ে নিতে পারে। যেহেতু কোনো সরকার নাই, যেহেতু কোনো আইন নাই, মানে লিখিত কোনো আইন নাই, কোনো বিচারক নাই, কাজে কেউ যদি নিয়েও নেয় তাহলে তো এটা প্রতিরোধ করার কেউ নাই। ঠিক আছে? এবং এরকম যখন যদি এরকম একটা ওয়ার বা এরকম একটা দ্বন্দ্ব শুরু হয় তাহলে এটা থামানোরও কেউ নাই, তাহলে এটা এন্ডলেস একটা ওয়ার হতে থাকবে। বুঝতে পারছো আমার কথাটা? জি স্যার। এবং এই অবস্থা থেকে, এই অনিশ্চয়তা থেকে বাঁচার জন্যই মানুষ এই সামাজিক চুক্তিটা করলো এবং এটাকে বলা হচ্ছে জন লকের সামাজিক চুক্তি মতবাদ। ওকে? জি স্যার। তাহলে তোমরা, আমি ধারণা করছি তোমরা হয়তো বুঝতে পারছো যে টমাস হবসের সঙ্গে জন লকের তফাৎটা কোথায়। বুঝতে পারছো কি? জি স্যার। কারণ হবস বলেছিলেন প্রকৃতির রাজ্য খুব খারাপ ছিল, মানুষের স্যার, জীবন জীবন হ্যাঁ আমি বলো। এখানে একটা প্রশ্ন করতে চাই, মানে টমাস হবস এইটা বুঝাতে চেয়েছিলেন যে মানুষ যে প্রকৃতির রাজ্যে যে সমস্যাটা হচ্ছে বা যে সমস্যা ফেস করতেছে, মানে প্রকৃতির রাজ্যে জীবনের কোনো নিশ্চয়তা নেই, এই জন্যই তারা মানে সামাজিক চুক্তির দিকে চলে আসছে। এক্স্যাক্টলি। আর জন লক মানে এইটা বুঝাতে চেয়েছেন যে প্রকৃতির রাজ্যে মানে শান্ত, মানে শান্তিটা ছিল, কিন্তু মানুষ তাদের নিজেদের স্বার্থের জন্য ইন ফিউচারে হয়তো প্রবলেম হবে, হতে পারে। ইন ফিউচার যে যাতে প্রবলেম হতে পারে, মানে নিজের জীবনের নিরাপত্তাটার জন্যই মূলত সামাজিক চুক্তি মতবাদের দিকে আসছে।
এক্স্যাক্টলি, এবং একই সঙ্গে যখন প্রাইভেট, এইরকম কিছু স্যার হ্যাঁ এরকম কিছু, ঠিকই বলেছো তুমি, ঠিকই স্যার বুঝতে পারতেছি। স্যার বলো। জন লক এবং টমাস হব দুইজনের তো মানে এই যে জনমানবের নিরাপত্তার জন্য তো সামাজিক চুক্তির জন্য আবেদন করছে। যেমনই স্যার এখানে এই টমাস হবস মূলত ওই যে প্রকৃতির রাজ্যে যে সমস্যাটা হচ্ছে, মানে জীবনের কোনো নিরাপত্তা নেই, এইটা তিনি দেখিয়েছেন টমাস হবস। কিন্তু জন লক বলেছেন যে প্রকৃতির রাজ্যে তেমন সমস্যা নেই, কিন্তু টমাস হবস দেখিয়েছেন সমস্যা আছে। হ্যাঁ ঠিক আছে, ভেরি গুড, তুমি ঠিকই বলেছো দেবা। আর রাইয়ান কি বলছো বলো তো তুমি একটু, এই রোমান। স্যার আমি বলতে চাচ্ছি যে স্যার টমাস হব যদি বুঝাতে চাচ্ছেন যে সামাজিক চুক্তি দরকার, বা এই যেখানে প্রকৃতির রাজ্যের কোনো নিরাপত্তা নেই, ঠিক স্যার তেমনি তো। আবার হ্যাঁ তিনি জন লক যেটা বুঝাতে চাইছেন যে এই সম্পত্তির বা জনমানবের এরকম একটা নিরাপত্তার জন্য মানে ইন ফিউচারে সেটা মানে মানে একটা চুক্তি দরকার। তো আমার কাছে তো মনে হয় একজন স্যার দুটো হ্যাঁ একটু সেম। দেবা, একটু ওকে বলতে দাও, হ্যাঁ বলো। আমার কাছে তো মনে হচ্ছে স্যার দুটো মানে সেম মনে হচ্ছে আমার কাছে। না, হয়তো তফাৎটা আমি বলছি। হবস বলছেন প্রকৃতির রাজ্যে প্রকৃতির রাজ্যের অবস্থা ছিল খুব খারাপ, হ্যাঁ, জি স্যার সেটা। মানুষের জীবনটা খুব দুর্বিষহ ছিল। আর জি বিপরীতে লক বলছেন প্রকৃতির রাজ্যের অবস্থা ছিল খুব ভালো, জি ঠিক আছে। এবং জি তাহলে কিন্তু তারপরে দুজনেই বলছেন যে সামাজিক চুক্তি হলো, কেন হলো? হবস বলছে যেহেতু প্রকৃতির রাজ্যের অবস্থা খুব খারাপ ছিল, মানুষ দুর্বিষহ হয়ে গেছে জীবনটা, এখান থেকে বাঁচার জন্য তারা চুক্তি করলো। আর লক বলছেন প্রকৃতির রাজ্যের মানুষ খুব ভালো ছিল, তাহলে চুক্তি কেন করলো? চুক্তি করলো এইটা যে ইন ফিউচার প্রবলেম হতে পারে, প্রাকৃতিক, এক দুই হচ্ছে প্রাকৃতিক আইনের অস্পষ্টতা ছিল, এবং থার্ড মোস্ট ভাইটাল ওয়ান হচ্ছে প্রাইভেট প্রপার্টি উদ্যোগ ঘটল, ব্যক্তিগত সম্পত্তি উদ্যোগ ঘটল। এবং জি স্যার। এটাকে হয়তো তার থেকে পাওয়ারফুল কেউ কেড়ে নিতে পারে, যদি কোনো বিচারক জি নাই, তাহলে কে রক্ষা করবে তাকে? কোনো সরকার নাই, কে রক্ষা করবে? এই জি অবস্থা থেকে স্যার। বাঁচার জন্যই মানুষ ইন ফিউচার অনিশ্চিত বাঁচার জন্য মানুষ সমাধান সৃষ্টি করবে। তফাৎটা জি হচ্ছে স্যার। এইখানে। টমাস হব যিনি মানে ক্লিয়ারলি প্রকাশ করেন না, এবার জন লক উনি ক্লিয়ারলি প্রকাশ করে বুঝিয়ে দিয়েছেন না স্যার না, সেটাই। ক্লিয়ারলি না, দুজনেই ক্লিয়ারলি বলছে, জি দুজন দুই স্যার, প্রেক্ষাপট থেকে বলছে। একজনের কাছে প্রাকৃতিক রাজ্যটা সমস্যার ছিল, একজনের কাছে সমস্যার ছিল না। একজনের Exactly. কাছে মানে সমস্যা থেকে বাঁচার উপায় হিসেবে সামাজিক চুক্তি, আর অন্যজনের কাছে স্যার মানে ভবিষ্যতে চিন্তা করে সামাজিক চুক্তি। একদম ঠিক বলেছো দেবা, তুমি কি রোমান বুঝতে পারছো এখন? জি স্যার। ভেরি গুড। থ্যাংক ইউ স্যার। এখন এখন আহ, এখানে আরেকটা তফাৎ আছে দুজনের মধ্যে। টমাস হবসের কাছে চুক্তি হয়েছিল একটা, তোমাদেরকে নিশ্চয়ই মনে আছে আমি বলেছি যে চুক্তি হয়েছে জনগণের মধ্যে মধ্যে সবার মধ্যে, যে আমরা এখন থেকে আমাদের সার্বভৌম ক্ষমতাটা দিয়ে দিব একজনের হাতে, রাজার হাতে, তিনি এটা প্রয়োগ করবেন, কাজে এটাকে ফেরত নেওয়া যাবে না। কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে রাজার সঙ্গে কোনো চুক্তি হয় নাই, চুক্তি হয়েছে একটা। এখানে রিফার করে লকের সঙ্গে, আমরা দেখি একটু। লক বলতেছেন এই সামাজিক চুক্তির ফলে গঠিত হলো রাষ্ট্র, তারপর সেই রাষ্ট্র পরিচালনার জন্য একটি সরকার। কাজে সাধারণভাবে বলা হয় চুক্তি হচ্ছে দুইটি, হ্যাঁ, একটা সামাজিক চুক্তি, একটা রাজনৈতিক চুক্তি। দেখো তফাৎটা হচ্ছে কোথায়। লক বলতেছেন যে প্রথমত চুক্তি করলো মানুষ সবার মধ্যে, সবার নিজেদের মধ্যে চুক্তি করলো, হ্যাঁ, চুক্তি করার পরে ঠিক করলো কি যে এখন থেকে আমাদের সার্বভৌম ক্ষমতা দিয়ে দিব একজনের ব্যক্তির হাতে, দ্যাট মিন্স সে হবে রাজা বা সে সরকার প্রধান। ওকে, এইবার মানুষ আবার সবার সম্মিলিত ভাবে একজন ব্যক্তি দ্যাট মিন্স রাজার সঙ্গে চুক্তি করলো। কি চুক্তি করলো? চুক্তি করলো এইটা, এখন থেকে আমরা আমাদের সার্বভৌম ক্ষমতা দিয়ে দিলাম আপনাকে, আপনি সেটা প্রয়োগ করবেন। কিসের বিনিময়ে? যে আপনি আমাদের জীবন, সম্পত্তি এবং স্বাধীনতা, এই তিনটা নিশ্চিত করবেন। মানে কাজে জিম্মাদার হিসেবে স্যার। জিম্মাদার হিসাবে, ভেরি গুড। দেখো, লাইফ, লিবার্টি এন্ড প্রপার্টি, এই তিনটা আপনি রক্ষা করবেন। ওকে, তাহলে চুক্তি কয়টা হলো? লকের দুইটা মতে স্যার, দুইটা। আর হবসের সামাজিক মতে চুক্তি এবং রাজনৈতিক চুক্তি। আর হবসের মতে চুক্তি হয়েছিল একটা, এবং মানে এইটাই টমাস হবসের ক্ষেত্রে শুধু স্যার মানে সামাজিক চুক্তিটাই হয়েছিল। একটা চুক্তি, দুইটাই সামাজিক এক, চুক্তি, দুইটাই সামাজিক। অনেক, আমি এখানে বলেছি রাজনৈতিক চুক্তি, আজকে দুইটাই চুক্তি। জি স্যার, হবসের মতে চুক্তি একটা হয়েছে, হবসের লকের মতে মতে দুইটা। ওকে, মানে হবসের মতে একটা বলতে স্যার কোনটা মানে এই যে যদি সামাজিক চুক্তি, হবস সামাজিক তো চুক্তি, সামাজিক চুক্তি করেছেন। জি হ্যাঁ, চুক্তি করে চুক্তি রাজার হাতে ক্ষমতা দিয়ে দিল। দিয়ে দিল। এখন রাজা যদি আর এটা পালন, আমার কথা শেষ করি একটু, তারপরে বলো তুমি। রাজা যদি হবসের মতে, রাজার ক্ষমতা তো রাজাকে দিয়ে দেওয়া হয়েছে, আর রাজা যদি জনগণের এই তিনটা জিনিস, লাইফ, প্রপার্টি এন্ড লিবার্টি রক্ষা করতে ব্যর্থ হয়, তাহলে জনগণের কোনো অধিকার নাই রাজার বিরুদ্ধে বিদ্রোহ করা। কেন নাই? কারণ রাজার সঙ্গে কোনো চুক্তি হয় নাই, কাজে চুক্তি ভঙ্গ হওয়ারও কোনো প্রশ্ন আসে না। বুঝতে পারছো আমার কথাটা? জি স্যার, জি স্যার। রাজার সঙ্গে যদি চুক্তি হয় নাই, কাজে চুক্তি ভঙ্গের কোনো প্রশ্ন আসে না। কিন্তু লক বলতেছে যে না, রাজার সঙ্গে চুক্তি হয়েছে, সেটা সেকেন্ড ট্রিটি, সেকেন্ড চুক্তি।
এই কি চুক্তি? যে আমরা সার্বভৌম ক্ষমতা তোমাকে দিলাম, বিনিময়ে তুমি আমাদের এই ৩টা জিনিস রক্ষা করবা: জীবন, সম্পত্তি এবং স্বাধীনতা। স্বাধীনতা। কাজেই কোনো রাজা বা কোনো সরকার যদি জনগণের এটা রক্ষা করতে ব্যর্থ হয়, তাহলে জনগণ সেই রাজাকে ক্ষমতাচ্যুত করতে বিপ্লব করতে পারে, তাকে ক্ষমতা থেকে নামায় ফেলতে পারে। কারণ কি? কারণ সে চুক্তি ভঙ্গ করেছে, এই সেকেন্ড চুক্তি। কিন্তু টমাস হবসের ক্ষেত্রে ওইটা ছিল না, ওটা রাজাকে ছিল দিয়ে না। না, দিছে, এখন রাজা যা ইচ্ছা করুক। যা ইচ্ছা করুক। টমাস এটা হবস তো তিনি বলেছেন যে রাজা যদি ব্যর্থ হন তাহলে তার বিরুদ্ধে কোনো বিদ্রোহ ঘোষণা করা যাবে করা না। যাবে না। যাবে না। কিন্তু লক বলছেন জি যাবে, কারণ ওই সেকেন্ড চুক্তিটা হয়েছে। কাজেই সে চুক্তি জি ভঙ্গ স্যার। করলো, আর ভঙ্গ করলেই একজন এক পক্ষ ভঙ্গ করলে আরেক পক্ষের অধিকার আছে সেখান থেকে বের হয়ে আসা। জি স্যার, সেটাই। ওয়েল, আশা করি বুঝতে পারছো তোমরা। কাজে জি স্যার। প্রত্যেকটি রাজ্যে কি হলো? প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের চুক্তি যেটা আবদ্ধ হলো সেটাই হচ্ছে সমান চুক্তি। এর ফলে হলো রাষ্ট্রের। আচ্ছা, এরপর সেকেন্ড চুক্তিটা যেটা, তারপর প্রত্যেকে মিলিত হয়ে যখন একটি কর্তৃপক্ষের সঙ্গে তাদের জীবন, স্বাধীনতা ও সম্পত্তি রক্ষা করার চুক্তি করে, সেটা রাজনৈতিক চুক্তি। এর ফলে জন্ম হয় সরকারের। যাই এরপরে আমরা যাব সার্বভৌমত্ব সম্পর্কে জন লকের ধারণা। একটা খুব ইন্টারেস্টিং একটা সিম্বলিক পিকচার তোমরা একটু খেয়াল করো। দ্য পিপল ডোন্ট নো দেয়ার ট্রু পাওয়ার। দেখতে পাচ্ছ তো? একটা সরকার বা একজন রাষ্ট্রপ্রধান দাঁড়িয়ে আছেন একটা পাহাড়ের এক কর্নারে, আর এই কাছে জনগণ। তার ক্ষমতার উৎস কারা? জনগণ, ঠিক না? জনগণ যদি জি স্যার। এখান থেকে জি এই স্যার। এই প্ল্যাটফর্ম থেকে নেমে যায়, তাহলে রাজার অবস্থা কি হবে বা সরকারের অবস্থা কি হবে? সরকারের রাজা অবস্থা শেষ স্যার। ডুব করে পড়ে যাবে। পড়ে যাবে, তাই না? Yes, sir. এইটাই হচ্ছে সিম্বলিক পিকচার জি স্যার। যে সার্বভৌমত্ব সম্পর্কে জন লক কি মিন করেছেন। তিনি তার সেকেন্ড এডিট বইটাতে এখানে সম্পর্কে বলেছেন, এবং এই এই তার এই মতবাদ অনুযায়ী যেহেতু জনগণের সঙ্গে সরকারের একটা চুক্তি হয়েছে, কাজেই জনগণই সার্বভৌম ক্ষমতার মালিক। ক্ষমতার মালিককে জনগণ। কাজে জনগণ স্যার। জনগণের সম্মতিক্রমে সরকার এই জনগণের এই সার্বভৌম ক্ষমতাটা প্রয়োগ করবে। কার সম্মতিক্রমে? জনগণের সম্মতি। জনগণের। তার একটা বিখ্যাত তত্ত্ব, সম্মতি তত্ত্ব, আমি একটু পরে সেটা নিয়ে ডিসকাস করছি। আর তার আগে ওকে স্যার। দেখিয়ে দিচ্ছি সার্বভৌম ক্ষমতা সম্পর্কে তার কয়েকটা লক্ষণীয় বিষয় এখানে ছিল। আর সেটা হচ্ছে সরকার সার্বভৌম ক্ষমতার জিম্মাদার। সরকার কিন্তু সার্বভৌম ক্ষমতার মালিক না। তোমরা দেখো এই যে ক্রাউন, এবং এটা দেখাচ্ছে দুইজনের মধ্যে চুক্তি হয়েছিল। এখন কেউ যদি চুক্তি ভঙ্গ করে, দ্যাট মিনস রাজা যদি চুক্তি ভঙ্গ করে, তাহলে কি হবে? রাজার আর কোনো ক্ষমতাই থাকবে না, সরকারের আর কোনো থাকবে না। ক্ষমতাই থাকবে না জনগণকে শাসন করা। কাজে জি স্যার। সরকার শুধুমাত্র জিম্মাদার, সে মালিক না। কাজে সরকারের যে ক্ষমতা, সার্বভৌম ক্ষমতা, সেটা চূড়ান্ত বা স্থায়ী না। সে জিম্মাদার হিসাবে সার্বভৌম ক্ষমতাটা প্রয়োগ করবে। হ্যাঁ। দ্বিতীয় হচ্ছে সরকার জনগণের অধিকার রক্ষায় ব্যর্থ হলে তার ক্ষমতা আপনি আপনি চলে যাবে এবং নতুন সরকার প্রতিষ্ঠা গঠিত হবে। বিপ্লবের মাধ্যমে হোক বা যেভাবে হোক। হ্যাঁ, এটাই হচ্ছে ভাইটাল ওয়ান। দ্বিতীয় যেটা, সরকারের ক্ষমতা হচ্ছে সীমাবদ্ধ। সার্বভৌমত্বের এই ধারণা অনুযায়ী সরকারের ক্ষমতা খুবই সীমাবদ্ধ। যেমন তার কাজ কি? তার কাজ হচ্ছে জনগণের জীবন সম্পত্তি রক্ষা করা। কাজেই মালিকদের সম্পত্তি ছাড়া সরকার তাদের সম্পত্তির উপর কোন রকম হস্তক্ষেপ করতে পারবে না। অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ একটা কথা। সরকার চাইলেই জনগণের কোনো সম্পত্তি নিয়ে নিতে পারবে না। জনগণের জীবন ভাগ্যের উপর আইন বিভাগের চূড়ান্ত কোনো ক্ষমতা নেই, যেটা আগে ছিল। আইন বিভাগ যে কোনো আইন প্রণয়ন করতে পারে, এখনো ইংল্যান্ডে যদি এটা আছে, কিন্তু আলটিমেটলি জনগণের জীবন ও ভাগ্যের উপর আইন বিভাগ চূড়ান্ত ক্ষমতাশালী না, যে কোনো আইন তারা প্রণয়ন করতে পারে না। মানে স্যার ইংল্যান্ডে কি এখনো এই ব্যবস্থা আছে যে জনগণের, ইংল্যান্ডে কি এখনো এই অবস্থা আছে যে জীবন ও ভাগ্যের উপর মানে আইন প্রয়োগ করতে পারে? না, ইংল্যান্ডের পার্লামেন্ট একটু ডিফারেন্ট। সেটা হচ্ছে তারা যে কোনো আইন প্রণয়ন করতে পারে, যে কোনো। বুঝতে পারছো? এবং সেটা মানে এতে কারো কোনো ইচ্ছা অনিচ্ছার না, কিছু ইচ্ছা নেই। অনিচ্ছার বিষয় নাই। কিন্তু এটা হচ্ছে বুঝতে তাত্ত্বিক পারছি। বা তত্ত্বগত ভাবে, থিওরিটিক্যালি, প্র্যাকটিক্যালি না। প্র্যাকটিক্যালি কোন সরকার যদি এরকম কোন আইন প্রণয়ন করে, তোমার ধারণা সে কি আর একদিনও ক্ষমতা টিকে থাকতে পারবে? জি না স্যার। জি না স্যার। পারবে না। এইটাই হচ্ছে জনগণের সম্মতির প্রসঙ্গটা এখানে চলে আসে। প্র্যাকটিক্যালি যেটা বললাম, প্র্যাকটিক্যালি তারা যে কোনো আইন প্রণয়ন করতে পারে, যে কোনো কিছু। তারা যদি আজকে একটা পার্লামেন্টে আইন পাশ করে যে আগামীকালকে দেশের অর্ধেক বা দেশের 60+ জনগণ আগামীকালকে আত্মহত্যা করবে, এটাই কিন্তু আইন হয়ে যাবে। কিন্তু তোমার কি ধারণা আইন হলে জনগণ এটা মেনে নিবে?
মেনে নেবেন? জি না স্যার, জনগণের সুবিধা অসুবিধাও আছে। আচ্ছা, এটাই বলছি। হ্যাঁ, ওয়েল, এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট যে থিওরিটা তার সম্মতি তত্ত্ব, এটা খুবই ভাইটাল তার টোটাল দর্শনের ক্ষেত্রে। থিওরি অফ কনসেন্ট, সেটা কি? সেটা বলতেছেন তিনি বিশ্বাস করতেন শাসকের বৈধতার অন্যতম ভিত্তি হচ্ছে জনগণের সম্মতি। জনগণ যদি কোনো শাসনের প্রতি সম্মতি না থাকে তাহলে সেই তোমার সরকারটা অবৈধ হয়ে যাবে তার দৃষ্টিকোণ থেকে। যে সরকার জনগণের সম্মতির উপর প্রতিষ্ঠিত নয় তা জনগণের আনুগত্য দাবি করতে পারে না, এমনকি সেই সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করার অধিকারও জনগণের আছে। এই দেখো তার এই সিম্বলিক একটা পিকচারে চলে আসছে। জন লক বিলিভ দ্যাট রেভলিউশন ওয়াজ অ্যান অব্লিগেশন ইফ দ্য স্টেট অ্যাবিউজেস দ্যাট গিভেন পাওয়ার। জনগণ তাকে যে ক্ষমতা দিয়েছে সে যদি সেটাকে মিস ইউজ করে, হ্যাঁ, অ্যাবিউজ করে, তাহলে জনগণ বিদ্রোহ করার অধিকার আছে। অত্যন্ত ভাইটাল কথা। এবং এইটার মাধ্যমেই আধুনিক যুগে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে যে সমস্ত বিদ্রোহ হয় সেটা ন্যায়সঙ্গত। ঠিক আছে? এই কারণে হ্যালোয়েল খুব পারফেক্টলি বলেছেন যে তার উদারনীতির মূল কথাটি হলো সরকারের ভিত্তি জনগণের সম্মতি বা সম্মতির সরকার। বুঝতে পারছো? সম্মতির সরকার। এখন আমরা আধুনিক যুগে গণতন্ত্র কিন্তু এইটার এইভাবেই দাঁড়িয়ে আছে যে জনগণের সম্মতির মাধ্যমেই সরকার পরিচালিত হয়। জন লক তার সম্মতিকে দুই ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে এক্সপ্রেস কনসেন্ট, প্রকাশ্য সম্মতি, আর একটা হচ্ছে ট্যাসিট কনসেন্ট বা অপ্রকাশ্য সম্মতি। প্রকাশ্য সম্মতিটা কি? সেটা হচ্ছে প্রকৃতির রাজ্যে মানুষ সম্পত্তির যে অধিকার ভোগ করে তা রক্ষা করার জন্য যে সম্মতির মাধ্যমে মানুষ রাষ্ট্র বা সরকার গঠন করে তাকে বলা হয় প্রকাশ্য সম্মতি। তার মানে প্রাচীন কালে একদম আদিম যুগে যখন সোশ্যাল কন্ট্রাক্ট হয়েছিল, আমি আগেই বলেছি সম্পত্তি রক্ষা করার জন্যই মানুষ এটা করেছিল মেইনলি। তাহলে এটা রক্ষা করার জন্য যে সম্মতি দিয়ে সে রাষ্ট্র তৈরি করেছিল সেটা কি ছিল? প্রকাশ্য সম্মতি। প্রকাশ্য সম্মতি। আরেকটা হচ্ছে অপ্রকাশ্য সম্মতি। সেটা কি? রাষ্ট্র গঠিত হয়ে যাওয়ার পরে সরকার গঠনের ক্ষেত্রে তার প্রকাশ্য সম্মতি আর দেখা যায় না। রাষ্ট্র যেহেতু গঠিত হয়ে গেছে, সরকারের প্রতি প্রকাশ্য এরকম সম্মতি আর এখন দেখি না। এখন আমরা যে দেখি সেটা অপ্রকাশ্য সম্মতি। এমনকি অনেক সময় সম্পত্তি প্রদান করা হয়েছে কিনা তা জনগণ নিজেরাও বুঝতে পারে। ঠিক আছে? তাহলে যে স্যার সরকার গঠন হয়, তাহলে যে সরকার গঠনের যে প্রথম পদক্ষেপটা সেটা কিভাবে সম্ভব হয় স্যার? যদি জনগণের সম্মতি না থাকে বা জনগণ যদি এরপরে এটি প্রকাশ করতে না রাজি হয়? না, সম্মতিটা দুই ধরনের। জন লক বলছেন একটা প্রকাশ্য, যেটা একদম প্রাকৃতিক রাজ্যে সামাজিক চুক্তি হওয়ার সময় আমরা দেখেছিলাম বা দেখি নাই, কেউ আমরা ধারণা করে নিই, সেটা ছিল প্রকাশ্য সম্মতি। হ্যাঁ, জি। আর অপ্রকাশ্য সম্মতি হচ্ছে যেটা রাষ্ট্র গঠিত হয়ে যাওয়ার পরে সরকারের গঠনের ক্ষেত্রে যে সম্মতিটা আমরা দেখি সেটা বলা হয় অপ্রকাশ্য সম্মতি। তবে এক্ষেত্রেও কেউ বলতে পারো যে আমরা তো ভোট দিই প্রকাশ্যে। হ্যাঁ, এটা একটা ঠিক আছে, কিন্তু সরকার অন্য যে সিদ্ধান্তগুলো নেয় সেটা কিন্তু জনগণের যেখানে সম্মতি নাই সেই সিদ্ধান্ত নিয়ে কিন্তু সরকার টিকে থাকতে পারে না। আমার কথা বোঝাতে পারছি? সরকার যে সিদ্ধান্তগুলো নেয় আমরা ধরে নিই তার পেছনে জনগণের অপ্রকাশ্য সম্মতি আছে। যদি সেটা নাই থাকতো তাহলে সেই সরকার কিন্তু আর টিকতো না। এই জন্য জনগণ সম্মতি দিয়েছে কিনা আমরা এটা অনেক সময় নিজেরাও বুঝতে পারি। সরি। আচ্ছা, লকের এই যে মৌন সম্পত্তি বা অপ্রকাশ্য সম্মতি, এর উপর ভিত্তি করে রাষ্ট্র মানুষের যে কোনো অধিকারকে স্পর্শ করতে পারে। সরকার বলতেই পারে যে আমি যে কাজটা করছি, ফর এক্সাম্পল আমি জনগণের হয়তো অনেকখানি জায়গা একোয়ার করে নিল, কেন? যে এখানে রাস্তা হবে যেটা জনগণের উপকারে আসবে, এবং এখানে ধরে নিচ্ছি যে কিছু মানুষের অসম্মতি থাকলেও যারা ওই সম্পত্তির মালিক, কিন্তু বেশিরভাগ মানুষের সেখানে সম্মতি আছে। ঠিক আছে? এই অর্থে সরকার যে কোনো কাজ সাধারণত করতে পারে, ধরে নেওয়া হয় যে সেখানে জনগণের সম্মতি আছে। তবে সম্পত্তির ক্ষেত্রে মালিকের অনুমতি নিতে হবে সরকার। এটা হচ্ছে বাধ্যবাধকতা অ্যাকর্ডিং টু ল। এবং এইটা একটা বিখ্যাত কোর্স, গভর্নমেন্ট হ্যাজ নো আদার এন্ড বাট দ্য প্রিজার্ভেশন অফ প্রপার্টি। জন লক বলছেন এই কথা। জনগণের আর কোনো উদ্দেশ্যই নাই, শুধুমাত্র জনগণের সম্পত্তি রক্ষা করা ছাড়া। একই সঙ্গে জন লকের ভাষা যদি বলি, দ্য সুপ্রিম পাওয়ার ক্যান নট টেক ফ্রম এনি ম্যান এনি পার্ট অফ হিজ প্রপার্টি উইদাউট হিজ কনসেন্ট। মানে জনগণের কোনো অংশই, সম্পত্তির কোনো অংশই নিয়ে যেতে পারবে না তার সম্মতি ছাড়া। কারণ সম্পত্তিটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, খুব আসল। কারণ তার মতে
where there is no property there is no justice, সরি ইনজাস্টিস। যেখানে সম্পত্তি নাই সেখানে অবিচারের কোনো প্রশ্নও নাই। খুব খুব একটা ডিফারেন্ট, খুব ইন্টারেস্টিং কথা, তাই না? যেখানে সম্পত্তি নাই সেখানে অবিচারও নাই। যাচ্ছি এখন আমরা জন লকে কেন আধুনিক গণতন্ত্রের জনক বলা হয়, কেন আমরা তাকে সংসদীয় গণতন্ত্রের জনক বলি, এবং কেন তার এবং তার সমগ্র যে থিওরি গুলা, সামাজিক চুক্তি মতবাদ, সম্মতি তত্ত্ব বা সম্পত্তি তত্ত্ব, তার মূল্যায়ন আমরা এখন করব। মনে করে দিচ্ছি জন লকের কাছে সবচেয়ে ভাইটাল ছিল এই জিনিসটাই যে গভর্নমেন্ট কি করতে পারে, গভর্নমেন্টের কাজ হচ্ছে শুধুমাত্র জনগণের লাইফ, লিবার্টি এন্ড প্রপার্টি রক্ষা করা। এটাই জনগণ সরকারের কাজ, নাথিং এলস। হ্যাঁ, আধুনিক গণতন্ত্রের জনক জন লক তার সম্পত্তি তত্ত্ব প্রদান করে আধুনিক গণতন্ত্র বা সংসদীয় গণতন্ত্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করে, এবং জনগণের হাতে যে চূড়ান্ত ক্ষমতা ও সার্বভৌম ক্ষমতা আছে এবং সেটা জনগণের সম্মতি নিয়েই প্রতিষ্ঠিত হবে, এই কথাগুলা, এই স্লোগান দিয়েই তিনি কিন্তু আধুনিক যে গণতন্ত্র তার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এবং ঠিক এই কারণে আমরা তাকে বলি আধুনিক গণতন্ত্রের জনক। তো এখন পার্টিকুলারলি আমরা কয়েকটা পয়েন্টস আকারে আমরা আলোচনা করব যে কিভাবে জন লক আধুনিক গণতন্ত্রের জনক। দেখো, জন লকের ভাষায় নো ওয়ান ক্যান পুট আউট অফ হিজ স্টেট উইদাউট হিজ কনসেন্ট, যেটাই আমরা অনেকক্ষণ ধরে বলছি, কোনো মানুষের সম্মতি ছাড়া তার সম্পত্তি থেকে তাকে বঞ্চিত করা যাবে না। এই যে মনোভাব, এই মনোভাবেই তাকে ব্যক্তি সত্ত্ববাদের অগ্রদূত বলে আমরা মনে করছি। ঠিক আছে, আমরা যে গতকাল আধুনিক কানে যে ইন্ডিভিজুয়ালিজম যে বলি, ব্যক্তিসত্ত্ববাদ, তার মূল কথাটাই হচ্ছে এখানে জনগণের সম্মতি ছাড়া তার বিষয়ে কিছুই করা যাবে না। 2, স্বৈরাচারের বিরুদ্ধচারণ, মালিকের সম্পত্তি ছাড়া তার সম্পত্তির উপর হাত দেওয়া যাবে না, সম্মতি ব্যতীত রাষ্ট্রের ভিত্তি স্থাপন হতে পারে না ইত্যাদি বলে তিনি স্বৈরাচারের বিরুদ্ধবাদী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেন। মানে তিনি স্বৈরাচারের পক্ষে ছিলেন না, যেটা টমাস হবস ছিলেন, যেটা ম্যাকিয়াভেলি ছিলেন, কিন্তু তিনি তাদের সম্পূর্ণ আলাদা ছিলেন। এবং আধুনিক যুগে আমরা এটাই বিশ্বাস করি, এবং এই বিশ্বাসের কারণেই আমরা তাকে এতটাই উচ্চ স্থান দিয়েছি আমাদের রাষ্ট্রচিন্তার জগতে। নিয়মতান্ত্রিক গণতন্ত্র প্রতিষ্ঠা, তিনি সরকারকে সম্মতি ও সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে প্রতিষ্ঠিত করে নিয়মতান্ত্রিক সরকারের পথ পরিষ্কার করেছে, যা অন্য অর্থে সংসদীয় গণতন্ত্রের জন্ম। ঠিক আছে, সম্মতি মানে কি? সম্মতি মানে হচ্ছে কনসেন্ট, তাই তো? এবং আমি একটু আগে বলেছি ভোটের মাধ্যমে আমরা দেখি অধিকাংশ মানুষ যেদিকে ভোট দেয় তার মানে তাদের অধিকাংশ মানুষের সেই দিকেই মত, সেই দলের প্রতি বা সেই ব্যক্তির প্রতি তার মত, সেই হবে সরকার প্রধান বা তারাই সরকার গঠন করবে। এই যে কথা তিনি বলেছেন, এর মাধ্যমে কি হয়েছে? নিয়মতান্ত্রিক গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, যে একটা সরকারের পর একটা সরকার আসবে জনগণের সম্মতি অনুযায়ী, জনগণের ভোট অনুযায়ী। ঠিক আছে। চতুর্থত, সংসদীয় পদ্ধতির প্রতিষ্ঠা, তিনি আইন প্রণয়নের অধিকার একমাত্র আইন বিভাগের হাতে ন্যস্ত করেছেন। অন্যদিকে আইন বিভাগের কাছে নির্বাহী বিভাগকে দায়ী করে আধুনিক সংসদীয় গণতন্ত্রের প্রথম প্রতিকৃত হিসেবে তিনি গৌরব অর্জন করেছেন। তোমরা জানো সরকারের বিভাগ 3টা, তাই না? আইন বিভাগ, শাসন বিভাগ আর বিচার বিভাগ। আইন বিভাগ কারা? আমরা যেটাকে পার্লামেন্ট বলি। শাসন বিভাগ কারা? যেটা হচ্ছে সরকার। আর বিচার বিভাগ যারা সুপ্রিম কোর্ট বা অন্যান্য বিচারালয়। ঠিক আছে। এবং তিনি বলেছেন আইন প্রণয়ন করবে শুধুমাত্র কারা? আইন বিভাগ। এবং নির্বাহী বিভাগ আইন প্রয়োগ করার ক্ষেত্রে দায়ী থাকবে কার কাছে? আইন বিভাগের কাছে। এই যে কথাগুলো বলছেন, কাজে তিনি কি করেছেন? সেপারেশন অফ পাওয়ার তৈরি করেছেন, ক্ষমতার স্বতন্ত্রীকরণ তৈরি করেছেন। সাধারণত আমরা দেখি সবসময় তোমার সরকার চেষ্টা করে ক্ষমতাটাকে বাড়িয়ে নিতে। তারা নির্বাহী বিভাগ হিসেবে আইন বিভাগের হস্তক্ষেপ করে, তারা অনেক ক্ষেত্রে আইন প্রণয়ন করার ক্ষেত্রে ভূমিকা রাখতে চায়। তিনি এক্ষেত্রে একটা ব্যারিয়ার তৈরি করে দিয়েছেন যে আইন তৈরি করবে শুধুমাত্র আইন বিভাগ। এরপরে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি প্রস্তাব, যেটা এইমাত্র আমি বলে ফেলেছি, যে তিনি 3টা বিভাগকে আলাদা করে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি প্রচার করেছেন, যেটা পরবর্তীতে ফরাসি দার্শনিক মন্টেস্ক্যু এটাকে এক্সপ্যান্ড করে
এই নীতিটাকে একটা সুসমন্বিত রূপ দিয়েছে, কিন্তু মূল প্রতিষ্ঠাতাকে জন লক তিনি ছিলেন। জন লক স্যার। তো এই যে কথাগুলো আমরা বলছি খেয়াল করে দেখি, প্রত্যেকটা কিন্তু আধুনিক গণতন্ত্র অন্যতম এক একটা বেজ, এক একটা ভিত্তি, যার উপরে আধুনিক গণতন্ত্র দাঁড়িয়ে আছে। মানে স্যার উনি জনগণের কে মানে যাতে তাদের অধিকার সম্পর্কে বেশি চিন্তা করেছেন এবং কোনো কিছু জোর জবরদস্তিমূলক মানে তার তত্ত্বগুলোতে উঠে আসেনি। এক্স্যাক্টলি এখন যেটা আমরা খুবই অন্তর থেকে বিশ্বাস করি যে আমার জীবন, আমার সম্পত্তি, আমার অধিকার, এটা থেকে আমাকে জি কেউ স্যার। কেউ বঞ্চিত করতে পারে না, ইভেন সরকারও পারে না। ঠিক আছে? তিনি প্রত্যেকের মতামতকে মানে এককভাবে সরকারকেও সব ক্ষমতা দিয়ে দেননি, আবার এককভাবে জনগণকেও বেশি প্রাধান্য দেননি, না যার না না, যতটুকু এখানে তোমার একটু ভুল আছে। তিনি জনগণকে পুরোটাই প্রাধান্য দিয়েছেন। তিনি প্রাধান্য সার্বভৌম দিয়েছে ক্ষমতার মালিক বলছেন কাকে? জনগণ। জনগণকে। রাষ্ট্র খালি সেটা প্রয়োগ করে, এবং রাষ্ট্র প্রয়োগ করতে গিয়ে ভুল করলে, ব্যর্থ হলে জনগণের অধিকার আছে সেই রাষ্ট্রকে, সেই সরকারের পতন ঘটানো। মানে আমরা যেরকম এখন মনে করি যে রাষ্ট্রের রাষ্ট্রের সব থেকে বেশি মানে ক্ষমতা বা জনগণের হাতেই, উনিও ঠিক ওই সময়টাই মনে করেছেন। এক্স্যাক্টলি, উনার এই হাত ধরেই তো আজকে এই আধুনিক গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে। আমরা জি এখন কি স্যার। বলি, সরকার কি সার্বভৌম বলি? না, জনগণ সার্বভৌম। জি না। সরকার এই সার্বভৌম ক্ষমতা খালি প্রয়োগ করে জনগণের হয়ে, এবং কোন সরকার যদি ব্যর্থ হয় সেই সরকারের প্রতি জনগণের সম্মতি থাকে না এবং সেই সরকারের পতন ঘটে। ঠিক আছে? এইগুলোই তো আধুনিক গণতন্ত্রের ভিত্তি, এবং এই কথাগুলোই বলে গেছেন জন লক। সর্বশেষ যেটা আমরা দেখবো, ধর্মীয় সহনশীলতা। আধুনিক গণতন্ত্রের অন্যতম প্রধান দর্শন হলো ধর্মীয় সহনশীলতা। প্রত্যেক ধর্মেরই নিজস্ব অধিকার সক্রিয়তা থাকবে, রাষ্ট্র এখানে হস্তক্ষেপ করবে না। আর রাষ্ট্রচিন্তার ইতিহাসে জন লক ধর্মীয় সহনশীলতা যে মতবাদ দিয়েছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার এই তত্ত্বের দ্বারাই সমগ্র ইউরোপীয় দর্শন বিশেষভাবে উপকৃত হয়েছে। আধুনিক যে সেকুলারিজম যেটা আমরা দেখি, বা প্রত্যেক ধর্মের যে স্বাধীন অধিকার, রাষ্ট্র এখানে হস্তক্ষেপ করবে না, এটা কিন্তু তার লেখনী দ্বারাই উঠে আসছে আমাদের সামনে। তো আমি আশা করি তোমরা নিশ্চিতভাবে বুঝতে পারছো যে আমাদের রাষ্ট্র দর্শনে জন লকের অবদান কতখানি ছিল, এবং এই এগুলা স্বীকৃতি হিসাবেই কিন্তু তাকে আমরা আধুনিক গণতন্ত্রের জনক। তো আমরা আমাদের লেকচারে একদম শেষ পর্যন্ত চলে আসছি। আমরা উপসংহার এখন খুব সংক্ষেপে আলোচনা করব, পরে তোমাদের প্রশ্ন যদি থাকে সেই প্রশ্নগুলো আমি নিব। হ্যাঁ, যদিও মনে রাখতে হবে জন লক সপ্তদশ শতকের একজন রাষ্ট্রচিন্তাবিদ, রাষ্ট্রবিজ্ঞানী, কাজে তার চিন্তার ক্ষেত্রে মধ্যযুগে কিছু ভাবধারা থাকলেও থাকাটাই স্বাভাবিক ছিল। তিনি যে আধুনিক গণতন্ত্রের পথিকৃৎ, এই নিয়ে কোনো বিতর্ক আমাদের ভিতরে নেই। তার লেখনী দ্বারাই মার্কিন সংবিধান এবং আমেরিকার ঘোষণাপত্র, স্বাধীনতার ঘোষণাপত্র ব্যাপকভাবে প্রভাবিত হয়। মনে রাখবে, মার্কিন যুক্তরাষ্ট্রের যে গণতন্ত্র সেটাই কিন্তু সমগ্র বিশ্বকে নেতৃত্ব দিয়েছে বিশ্বব্যাপী গণতন্ত্র প্রতিষ্ঠা করার ক্ষেত্রে, এবং সেটা আমাদের কাছে হয়ে আছে এবং ছিল গণতন্ত্রের আদর্শিক মডেল আমেরিকার যে গণতন্ত্র। যদিও তার ত্রুটি বিচ্যুতি আছে এবং ইদানিংকালে এটা অনেক বেশি চোখে পড়ছে, কিন্তু অ্যাকচুয়ালি বিশ্বের বেস্ট গণতন্ত্র কিন্তু আমরা ওইটাকেই ধরে রাখি। তিনি ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ, সম্মতি তত্ত্ব ও সম্পত্তির উপর মানুষের যে চিরন্তন অধিকার, এই যে তত্ত্ব প্রদান করে গেছেন, এটাই তাকে আধুনিক সংসদীয় গণতন্ত্রের জনক হিসেবে স্বীকৃতি। এই কারণে ফাইনালি অধ্যাপক গেটেল তাই যথার্থ বলেন, মানুষের চিন্তা ও প্রতিষ্ঠানের উপর অন্য কোন দার্শনিক লকের মতো এত গভীর প্রভাব বিস্তার করতে পারে। মানে গেটেলের এই একটা উক্তির মধ্যে দিয়ে আমরা বুঝতে পারছি যে জন লকের আমাদের অবদান রাষ্ট্রচিন্তার ক্ষেত্রে কতটুকু। ওয়েল, সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ দিচ্ছি এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য। আমি তোমাদের প্রশ্ন নিব এখন। এই বিষয়ে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ আমার সঙ্গে শেয়ার করো। তোমরা কি বুঝলে এবং কি বলতে চাচ্ছ? হ্যাঁ, কথা বলো প্লিজ। প্রশ্ন আছে কি তোমাদের? না স্যার। জি না স্যার, আজকের বিষয়টা অনেক ভালোভাবে মানে পরিষ্কার হয়েছে স্যার। আচ্ছা, অনেক ধন্যবাদ তোমাকে বলার জন্য। আশা করি যারা আমাকে আজকে শুনছো অনলাইনে, আশা করি তোমাদের কাছেও পরিষ্কার হয়ে থাকবে। তারপরে যদি কারো কোনো অস্পষ্টতা থাকে বা আমার তথ্যগত কোনো বিভ্রাট থাকে বা ভুল থাকে, তোমরা আমাকে দয়া করে ইমেল করতে পারো। আমার ইমেল অ্যাড্রেসটা একদম প্রথম স্লাইডে দেওয়া আছে। আমি চেষ্টা করবো তোমাদের প্রশ্ন উত্তর দেওয়ার। সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে, হ্যাঁ বলো যেবা। মানে স্যার, টমাস হবস মূলত তার শাসককেই প্রাধান্য দিয়েছেন বেশি। হ্যাঁ, এক্স্যাক্টলি। আর জন লক আমরা মানে জনগণকে প্রাধান্য দিয়েছেন, আর এই কারণেই মূলত। এই কারণে।
আচ্ছা ওয়েল আমরা শেষ করছি, সবাইকে ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য, আশা করি সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।